সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির প্রচারে কলকাতা পুলিশের আয়োজনে রবিবারের রেড রোডে হল হাফ ম্যারাথন। সূচনা করেন কলকাতার মেয়র ও পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ছিলেন দেব, রুক্মিণী, মিমির মতো তারকারা। মানুষের সচেতনতার জন্য, যাতে আমরা সবাই সচেতন নাগরিক হই। আর শুধু সেফ ড্রাইভ সেভ লাইফ নয়, কলকাতাকে সেফেস্ট সিটি, এটা এনসিআরপি দিয়েছে সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া। এটাও কলকাতা পুলিশের শ্রেয়, তাই পুলিশকে ধন্যবাদ জানাই। কলকাতা পুলিশের হাফ ম্যারাথন থেকে সচেতনতার বার্তা দিলেন পরিবহন মন্ত্রী। সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে রোড সেফটির সাথে এই সেফ ড্রাইভ সেভ লাইফ ভাবনাকে যুক্ত করেছেন, এবং এর ফলে যে সচেতনতা আমরা গড়ে তুলতে পেরেছি, তাতে অ্যাক্সিডেন্ট এবং মৃত্যুর দিক থেকে কলকাতা যে কোনো মেট্রোপলিটন সিটি যতগুলো আছে ভারতবর্ষে, তার মধ্যে সবথেকে সেফ। হাফ ম্যারাথনে ছিল 3টি বিভাগ। 5, 10 ও 21 কিলোমিটার পথ পেরোলেন প্রায় 15,000 প্রতিযোগী, যাদের মধ্যে ছিলেন বিশেষভাবে সক্ষমরাও। দৌড়ে অংশ নেন সস্ত্রীক কলকাতার পুলিশ কমিশনারও। সেফ ড্রাইভ সেভ লাইফ, রাস্তার উপর নিজেরা সেফ থাকুন, বাকি সবাইকে সেফ রাখুন, এটাই মানে মেন উদ্দেশ্য আছে, দ্যাট অ্যাওয়ারনেস আরও বাড়ে আর রাস্তার উপর বাকি সবাই সেফ থাকেন। প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব এবং অভিনয় জগতের কলাকুশলীরা। যেভাবে কলকাতা পুলিশ যেভাবে ম্যারাথনটাকে নিয়ে যাচ্ছে, একটা দারুণ ইনিশিয়েটিভ, সেফ ড্রাইভ সেভ লাইফটাকে মাথায় রেখে ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ। আই এম ভেরি ফর্চুনেট অ্যান্ড থ্যাঙ্কস টু কলকাতা পুলিশ। যেইভাবে এই ম্যারাথনটা অর্গানাইজ করা হয়, এটা সত্যি ইজ এ মোমেন্ট অফ বোথ প্রাইড অ্যান্ড প্রেস্টিজ ফর আওয়ার সিটি অফ জয়। এটা উল্লেখ করা হলো মঞ্চে যে আমাদের শহর আবার সেফেস্ট সিটি ইন দ্য কান্ট্রি হয়ে উঠেছে, এবং একটা নারী হয়ে এটা আরও বেশি আমার কাছে একটা গর্বের ব্যাপার এবং খুব খুশির একটা ব্যাপার। হাফ ম্যারাথনে উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী, অভিনেতা জিতু কামালও। এটা অনেক বছর ধরে এই ম্যারাথনটা হয়, আর যত দিন যাচ্ছে তত আরও মানুষে যোগদান করছেন। এটাতেই মনে হয় যে আমরা পুরো কলকাতা একসাথে হাত ধরে এগিয়ে চলছি। আর ইভেন অ্যাট দি এন্ড দ্য স্পেশালি চ্যালেঞ্জ দ্যাট ডেফিনেটলি টাচড মাই হার্ট, যে ওনারাও এসছেন। সো ডেফিনেটলি সেফ ড্রাইভ সেভ লাইফ একটা বিশাল বড় ইনিশিয়েটিভ, আর এটার সাথে আমরা সকলে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, এই প্রতিযোগিতায় প্রথম 3 জন অংশ নেবেন অগাস্টে কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স মাস্টার টুর্নামেন্টে। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি প্রায় শেষের দিকে। হিয়ারিং হয়রানির অভিযোগ দিকে দিকে। সাধারণ মানুষের একাংশকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। চলছে প্রতিবাদ, কোথাও কোথাও প্রতিবাদের নামে আবার গুন্ডামিও চলছে। এই আবহে এবার শুনানি কেন্দ্রে তলব করা হলো দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারকে। রায়দিঘির মথুরাপুর 1 নম্বর ব্লকের 62 নম্বর বুথের ভোটার তৃণমূল সাংসদ বাপি হালদার। সূত্রের খবর, তৃণমূল সাংসদ ও তার বাবার নামের বানানে অমিল হওয়ায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে। 28শে জানুয়ারি মথুরাপুর 1 নম্বর বিডিও অফিসে উপস্থিত থাকতে হবে বাপি হালদারকে। যদি কোনো গভর্নমেন্ট থেকে থাকে, আমি একজন সাংসদ, একটা ক্লিকে আমাদের সমস্ত তথ্য আপনারা জানেন ঠিকুজি কুষ্টি দিয়ে তারপর নির্বাচনে লড়তে হয়। সবটা নির্বাচন কমিশনের কাছে আছে, ভারত সরকারের কাছে আছে। তো তারপরেও সাধারণ মানুষকে ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে যদি একটা সাংসদকে নোটিশ দেওয়া যায়, তাহলে সাধারণ মানুষ ভয় পাবে। এই চক্রান্ত করে মূলত এই নোটিশ দেওয়া হয়েছে, এর তীব্র ধিক্কার জানাই। একইভাবে মুর্শিদাবাদে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকেও পাঠানো হয়েছে শুনানি নোটিশ। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসরা 6 ভাই বোন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজনের নামের সঙ্গে 6 জনের বেশি নামের ম্যাপিং করানোর জন্য সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির অন্তর্গত। তাই শনিবার শামশেরগঞ্জ বিডিও অফিসে তলব করা হয়েছে বিধায়ককে। 2023-এর বিধানসভা উপনির্বাচনে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে সিপিএম এর সমর্থনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বাইরন বিশ্বাস, কিন্তু 3 মাসের মধ্যে কংগ্রেস ছেড়ে তৃণমূলের শিবিরে নাম লেখান তিনি। আর এবার এসআইআর আবহে শুনানি কেন্দ্রে তলব করা হলো তাঁকেও। এই নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে চক্রান্তের অভিযোগ তুললেন সাগরদিঘির বিধায়ক। নির্বাচন কমিশন এটা ছেলে খেলামু করছে, এটা ভয়ের সৃষ্টি করছে, আতঙ্কের সৃষ্টি করছে। এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে। তো আমরা কোনো মতে এসআইআর মানছি না, মানব না। এসআইআর শুনানিতে ডাক পড়েছে মুর্শিদাবাদেরই আরেক বিধায়ক ও প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনেরও। মুর্শিদাবাদের সুতির বাসিন্দা হল 2021 সালে বিধায়ক হওয়ার পর থেকে জঙ্গিপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডে স্থায়ীভাবে থাকেন তিনি। সূত্রের খবর, সুতি থেকে জঙ্গিপুরে বাসস্থান পরিবর্তন করার জন্য জাকির হোসেনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। 28শে জানুয়ারি রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের শুনানি কেন্দ্রে হাজির হতে হবে তৃণমূল বিধায়ককে। দেশের লজ্জা,
বাঙালির লজ্জা, ভারতবর্ষের লজ্জা। আমার 2002 সালে নাম আছে, 2025-এ নাম আছে। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এবং নির্বাচন কমিশন কোথায় অধিকার পায় যে একজন মানুষকে তার নাগরিকত্ব দিবে এবং না দিবে কি দিবে না নির্বাচন কমিশন নির্ধারিত করবে। বাইরন বিশ্বাস হোক আর জাকির হোসেন হোক বা যে কোনো মানুষ হোক, তারা যদি তাদের কাছে ওই 11টা ডকুমেন্টের মধ্যে ইসির দেওয়া একটা ডকুমেন্টও যদি না থাকে, তাহলে তাদের কাছে নোটিশ যাবে। আমি সেই আসানসোল দক্ষিণের বিধায়ক, কিন্তু আমার বাবা মার কাছেও নোটিশ গেছে যে আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে। যদি কোথাও ডিসক্রিপেন্সি থাকে, আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে। সব মিলিয়ে হিয়ারিং বিতর্ক শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।